নির্বাচন আগামী বৃহস্পতিবার 12 জানুয়ারি। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ফল এই নির্বাচন। আমরা যদি এই নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হচ্ছে তার প্রেক্ষাপটটা আলোচনা করি, তাহলে বলা যায় আন্দোলনটা শুরু হয়েছিল 2024 সালে। চাকরিতে কোটা আন্দোলন যেটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটা শুরু হয়েছিল তরুণদের হাত ধরে। জেন জি বা তরুণরা যে আন্দোলন শুরু করেছিল, যে স্বপ্নের বাংলাদেশ নির্মাণের জন্য তারা চেষ্টা করেছিল, সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ বলা চলে নির্বাচন। কিন্তু তরুণদের স্বপ্ন এই নির্বাচনে কতটা বাস্তবায়িত হতে যাচ্ছে বা কতটা পূরণ হবে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজ CNN একটি সংবাদ প্রকাশ করেছে। তারা বলছে জেন জি আন্দোলনে জিতেছে, তবে নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরনো শক্তি। শতভাগ সত্য কথা। তরুণরা আসলেই জিতেছে। তরুণরা জিতেছে বলেই আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচন। কিন্তু সেই নির্বাচনে তরুণদের আধিপত্য কতটুকু, অংশগ্রহণ কতটুকু, সেটা এখন প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে সে পুরনো রাজনীতিবিদরাই ফিরে এসেছেন এবং জনমত জরিপগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে পুরনো রাজনৈতিক কর্ণধারদের কেউ একজন হতে পারেন প্রধানমন্ত্রী। তারেক জিয়ার নামই বেশি আসছে। বিএনপির চেয়ারম্যান হিসেবে যিনি আছেন তারেক জিয়া, ওনার নামই এসেছে। অর্থাৎ আগামী নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারেন তারেক জিয়া। দুটি জোট অংশগ্রহণ করেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোট। এই দুই জোটের মধ্যে গর্বিত অংশ হিসেবে তরুণদের একটি দল আছে বটে, তবে তাদের সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে, এটা নিয়ে আজ নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে বড় ধরনের প্রশ্নের তৈরি হয়েছে। তরুণরা আন্দোলনে জিতেছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে। 24 আগস্টে তরুণরা জিতেছে তো বটেই, সঙ্গে গণভবন নিয়ন্ত্রণে নিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে, সংসদ ভবনেও তাদের দেখা গেছে নিয়ন্ত্রণে নিয়েছিল। সাময়িক সময়ের জন্য তারা সেখানে গিয়েছিল। সারা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে, সেখানে তরুণরা আধিপত্য বিস্তার করেছে তথা নিয়ন্ত্রণে নিয়েছিল। এরপর গণ আন্দোলনের ফল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। সেই সরকারে ছাত্র উপদেষ্টারা উপদেষ্টা হিসেবে ছিলেন। পরবর্তীতে এনসিপি নামে একটি দল গঠন করে তরুণরা। সেই দলটি আজ যদি নির্বাচনের মাঠে শক্ত অবস্থানে, একক অবস্থানে থাকতো, তাহলে বলা যেত তরুণদের স্বপ্ন বাস্তবায়নের পথে, শতভাগ বাস্তবায়নের পথে। অর্থাৎ তরুণরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় যে শক্তি তারা অর্জন করেছে, রাজনৈতিক শক্তি, সেটা আগামী বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। পুরনো শক্তির বিরুদ্ধে নতুন শক্তির লড়াই হবে। এই ছিল কল্পিত বাস্তবতা। কিন্তু কল্পিত বাস্তবতা আসলে বাস্তবতার মাঠে নেই। এখন একেবারেই প্রকৃত বাস্তবতা নির্বাচনের মাঠে চলে এসেছে। সেখানে হলো পুরনো রাজনৈতিক দল দুইটি, বিএনপি এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন দুই জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মুখোমুখি অবস্থানে। জামাত জোটের অংশ হয়ে এনসিপি এখন তরুণদের দল যেটি গঠন হয়েছিল, সেই দলটি অংশগ্রহণ করেছে, নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে একেবারেই জামাতের অধীনে অথবা জোটের ভুক্ত হয়ে। তারা সারা দেশে প্রার্থী দিতেই পারেনি, সেই শক্তি তাদের ছিল না। নির্বাচনের আগ মুহূর্তে দলটি থেকে একাধিক নেতা সরে গিয়েছে, অর্থাৎ দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে দলটি অস্তিত্বহীন হওয়ার মুখে পড়েছে। এখন তাহলে আলোচ্য বিষয় হলো আগামীতে কী হবে। তরুণদের এই স্বপ্ন কি জিতে যাবে? যিনি প্রধানমন্ত্রী হিসেবে সামনে আসবেন, বাংলাদেশের সরকার যে সরকার নেতৃত্ব দিবেন বাংলাদেশকে, সেই সরকার তরুণদের স্বপ্ন কতটা বাস্তবায়ন করবে, এই প্রশ্নের উত্তর এখন আসলে কারো কাছে নেই। যদিও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার বলেছেন, সবাই প্রায়ই বলেছেন যে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হবে, নতুন বাংলাদেশ নির্মাণ হবে, 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হবে। আবার জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবও বলেছেন 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হবে, তরুণদের হবে। তরুণদের একজনকে, অর্থাৎ তরুণদেরকে ককপিটে বসিয়ে বিমানের পেছনের সিটে বসবেন তারা। এসব নির্বাচনী মাঠে কথার ফুল জুড়ি
দুই দলের শীর্ষ নেতারা ছড়িয়েছেন বটে। বাস্তবে হলো তরুণরা এখন আর ককপিটে বসেনি, এই মুহূর্তে নির্বাচনের আগে এই সময়টায় ককপিটে বসেনি, বরং জোটের অংশ হয়ে কোনো রকম দল এনসিপিকে টিকিয়ে রাখার যে প্রয়াস, সেই প্রয়াসটুকু চালাচ্ছে। আমাদের এই যে প্রতিবেদনের কথা আমরা আলোচনা করতেছিলাম, সেখানে 24 সালের যে আন্দোলনের হলো, সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের একজন সাদমান মোস্তফা রাফিদ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। এখানে তিনি বলেছেন, আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লিঙ্গ, জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের সমান সুযোগ থাকবে। আমরা নীতিগত পরিবর্তন ও সংস্কার আশা করেছিলাম, কিন্তু বর্তমানে যা দেখছি তা আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে। অর্থাৎ আন্দোলনকারীরা স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছেন, বা স্বপ্নটা আন্দোলনকারীদের হাত থেকে, লাগামের মুঠোই থেকে অনেক দূরে আছে, সেটা এই আন্দোলনকারীর বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায়। আগামীর বাংলাদেশ কি হবে, সেটা যেই স্বপ্ন তারা দেখেছিল, সেটা হবে কি হবে না, সেটা এখনো অনেক বলাটা মুশকিল, অনেক দূরে চলে গেছে সেই স্বপ্ন। বিক্ষোভ হয়েছিল, বিক্ষোভে সরকারি দলের পক্ষে লোকজন মাঠে নেমেছিল, অস্ত্র চালিয়েছে, গুলি চালিয়েছে, সেখানে হত্যাকাণ্ড হয়েছে, রক্ত ঝরেছে, সব হয়েছে, কিন্তু স্বপ্ন কি পূরণ হয়েছে তরুণদের? এই স্বপ্ন পূরণ যে হয়নি, বা স্বপ্ন থেকে তরুণরা অনেক দূরে, সেটা কিন্তু এখন বারবার উচ্চারিত হচ্ছে। এখন আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই। এক সময়ে 4 দলীয় জোট বিএনপি এবং জামাত ইসলামী তারা পৃথক দ্বিধা বিভক্ত হয়ে নতুনভাবে জোট করে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে এই দুই জোটের যে কোনো এক জোটই ক্ষমতায় আসবে, সেটা যেমন বাস্তবতা, তেমনি জনমত জরিপগুলো বিএনপিকে এগিয়ে রাখছে, এটাও বাস্তবতা। যদিও আমরা যখন এই আলাপ করছি, নির্বাচনের প্রচারণা গত সকাল 7টা থেকে শেষ, এই মধ্যবর্তী সময়টুকুতে চূড়ান্ত ভোটার সিদ্ধান্ত যারা নিবেন, ভোটাররা, তাদের সিদ্ধান্তই হয়তো নির্বাচনের অনেক জনমত জরিপ উল্টেও যেতে পারে, সেটা বলা মুশকিল। এটা বাস্তবতা। এখন রাজনীতির মাঠে আছেন তারেক জিয়া, যিনি যার বাবা এদেশের প্রেসিডেন্ট ছিলেন, সেনাপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। তার মা ছিলেন এদেশের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী। অর্থাৎ রাজ পরিবারের সন্তান হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে তিনি দাবি করেন। এটা বাস্তবতা, ওনার অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনায়, যে ওনার দল ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রাজ পরিবারের সন্তান হিসেবে ওনার আছে। জামাত ইসলামীর সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল না, অভিজ্ঞতা নেই সেটা বললেও বাস্তবে তারা অভিজ্ঞ নেতাদের নিয়ে দল পরিচালনা করছে। সেইখানে তারা আশাবাদী যে তারা দল পরিচালনা করতে পারবে, সরকার পরিচালনা করতে পারবে। কিন্তু তরুণদের কি হবে সেটা কিন্তু কেউ বলছে না। তরুণদের স্বপ্ন কেন বিলীন হয়ে গেল সেটাও কেউ বলছে না। কেউ বলছে না যে তরুণরা রক্ত দিয়ে সরকার উৎখাত করলো আর আমরা হালুয়া রুটি খেতে যাচ্ছি, সেই কথাটুকু কেউ যারা মাঠে আছে তারা বলছে না। হালুয়া রুটি খাওয়ার যে আয়োজন, সেই আয়োজনটুকু তরুণরা সৃষ্টি করে দিয়েছিল আন্দোলন করে, সব বাংলাদেশ বিনির্মাণের জন্য। অন্যরা এসে পুনরা এসেই মূলত বাংলাদেশকে পরিচালনা করবেন। এই বাস্তবতাটুকু মুখে না বললেও বাস্তবে ভোটাররাও বুঝেন, তরুণরাও এখন বুঝতে শুরু করেছেন। আমরা যদি সিএনএনের প্রতিবেদন আরেকটু পড়ি, তাহলে দেখা যাচ্ছে সেখানে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ এর অধ্যাপক নাওমি হোসেন সিএনএনকে জানিয়েছেন, জোট মূলত নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। এনসিপি কেউ কেউ জামায়াতের সঙ্গে জোট করেন, তবে তাদের আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ জোটটি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, এক ধরনের নিরাপত্তা প্রয়োজন এনসিপির। আর হলো যে জামাতের সঙ্গে জোট করলে এই জোটে যে ভোট পাওয়ার সম্ভাবনা আছে, সেটা তিনি বলেছেন না। জামাতের বিষয়ে আরেকটি কথা এসেছে, সেটা হলো যে জামাত নারী প্রার্থী দেয়নি। জামাতের উচিত ছিল নারী প্রার্থী দেওয়া, তারা নারী প্রার্থী দেয়নি। তাদের সেটা রাজনৈতিক কৌশলও হতে পারে, আমরা জানি না। তবে জামাত নারী প্রার্থী দেয়নি, সেটা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ছাত্র বিক্ষোভকারী যারা আছে তারা এটা নিয়ে আলোচনা বা নাকশ বা ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষোভকারীদের একজন নাজিফা জান্নাত, যিনি বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন, তিনি সিএনএনকে বলেছেন এনসিপি সংস্কার অন্তর্ভুক্তি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, একজন নারী প্রার্থীও তারা দেয়নি। এটা অবশ্যই তিনি জামাতের বিষয় না, এনসিপির বিষয়ে বলছেন। এনসিপি নারী প্রার্থী দেয়নি,
সংস্কারের কথা বলেছে, নানা ধরনের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু যে কয়েকজন প্রার্থী তারা অনধিক 30 জনের মতো দিয়েছে, সেখানে নারী প্রার্থী নাই। অধিকন্তু তাদের যে নারী প্রার্থী হওয়ার কথা ছিল যারা ডাক্তার যারা উনি এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা এটুকু যদি বলতে পারি, হাসিনাকে উৎখাত করা হয়েছে, বেশিরভাগকে উৎখাত করা হয়েছে, কিন্তু তরুণদের স্বপ্ন পূরণ হয়েছে, এটা বলার সময় এখনো আসেনি, স্বপ্ন অনেক দূরে। আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।